আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কোর্স টিকায় আজকে আমি আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর চারুপাঠ বইয়ের জন্মভূমি কবিতার অতি গুরুত্বপূর্ণ কিছু অনুধাবনমূলক প্রশ্নোত্তর নিয়ে। শিক্ষার্থীরা, তোমাদের প্রশ্ন যেহেতু সৃজনশীল আকারে হয়, সৃজনশীল প্রশ্নের খ নম্বরে অনুধাবনমূলক প্রশ্ন থাকে। আজকে আমি তোমাদের এই কবিতাটির উপর বা এই কবিতাটি থেকে পরীক্ষায় আসা উপযোগী অনুধাবনমূলক প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। আমরা আলোচনা করছি ষষ্ঠ শ্রেণী বাংলা প্রথম পত্র চারুপাঠ অধ্যায়ভিত্তিক অনুধাবনমূলক প্রশ্নের উত্তর। কবিতার নাম হচ্ছে জন্মভূমি, লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। ১ নম্বর প্রশ্নটি হচ্ছে কবির শেষ ইচ্ছা ব্যাখ্যা করো। আমরা জন্মভূমি কবিতায় দেখেছি কবির শেষ ইচ্ছা হচ্ছে তার এই জন্মভূমিতেই চির নিদ্রায় যাওয়া বা এই জন্মভূমিতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করা। তো আমরা এ প্রশ্নটির উত্তর এভাবে সাজিয়ে লিখব: জন্মভূমির মাটিতে চিরনিদ্রায় যাওয়ার সুযোগ পাওয়াটাই কবির শেষ ইচ্ছা। জন্মভূমি কবিতার কবি রবীন্দ্রনাথ ঠাকুর এই দেশে জন্মগ্রহণ করেন। জন্মভূমিকে ভালোবাসতে পেরেই নিজের জীবনের সার্থকতা অনুভব করেন। জন্মভূমির অপরূপ সৌন্দর্যের ঐশ্বর্যে কবি মুগ্ধ। এর সূর্যালোক কবির চোখ পরিপূর্ণভাবে জুড়িয়েছে। তাই কবির একান্ত ইচ্ছা এই সূর্যালোক দেখতে দেখতেই তিনি জন্মভূমির মাটিতে চিরনিদ্রায় শায়িত হবেন। ১ নম্বর প্রশ্নের উত্তর আমরা দেখে নিলাম। ২ নম্বর প্রশ্নে বলা হয়েছে কি দেখে প্রথমেই কবির চোখ জুড়ালো। কি দেখে বলো তো? তার জন্মভূমির অপরূপ সৌন্দর্য দেখে। আমরা উত্তরটি এভাবে লিখব: এদেশের প্রকৃতির অপরূপ সৌন্দর্যে কবি মুগ্ধ। তাই এদেশের সূর্যের উজ্জ্বল আলোর প্রথম দেখায় তার চোখ জুড়িয়ে যায়। কবি জন্মগ্রহণ করে যখন প্রথম চোখ খুলে দেখেছেন জন্মভূমির সূর্যের আলো পসরা সাজিয়ে তাকে অভ্যর্থনা জানিয়েছে। কবির কাছে জন্মভূমি মায়ের মতো। মায়ের পানে তাকালে সন্তানের হৃদয় যেমন আনন্দে পরিপূর্ণ হয়, চোখ জুড়িয়ে যায়, ঠিক তেমনি জন্মার পর চোখ মেলে যখন দেশমাতার আলো দেখেছেন তখন কবির চোখও একইভাবে জুড়িয়ে গেছে। ৩ নম্বর প্রশ্নে আছে কবির জন্ম সার্থক মনে করেন কেন? তিনি তার জীবন বা জন্ম সার্থক মনে করেন কারণ তিনি এদেশে জন্মগ্রহণ করেছেন। উত্তরে লিখব: এদেশে জন্মগ্রহণ করেছেন বলে কবি নিজেকে সার্থক মনে করেন। এদেশের শীতল হাওয়া কবির শরীর শীতল করে। জন্মভূমির বনের ফুল, সূর্যের আলো, চাঁদের হাসি সব কিছুই কবিকে আবেগাপ্লুত করে, যা মূলত দেশের প্রতি তার ভালোবাসারই প্রকাশ। তাই এমন একটি সুন্দর দেশে জন্মগ্রহণ করে কবি নিজেকে সার্থক মনে করেন। এখানে একটু ভুল হয়েছে, ৩-এর পর ৪ নম্বর দেওয়া নেই, এটাকে তোমরা ৪ মনে করবে। জানি নে তোর ধন রতন আছে কিনা রানীর মতন ব্যাখ্যা করো। এটা কবিতার একটি লাইন বা কবিতার একটি পঙ্ক্তি। এটার দ্বারা বোঝানো হয়েছে যে মাতৃভূমি বা দেশের মাঝে বা দেশের মধ্যে অঢেল ধন সম্পদ আছে কি না, এদেশ ধন সম্পদে পরিপূর্ণ কি না, সেদিকে কবির নজর নেই। আমরা উত্তরটা এইভাবে সাজিয়ে লিখব: জানি নে তোর ধন রতন আছে কিনা রানীর মতন। পঙ্ক্তির দুটি দ্বারা কবি মাতৃভূমির সম্পদের প্রতি তার অবহেলা এবং প্রকৃতি ও জন্মভূমির প্রতি তার অপরিসীম ভালোবাসা প্রকাশ করেছেন। মাতৃভূমিতে অনেক ধন সম্পদ লুকানো আছে কিনা এটা নিয়ে কবির মনে আগ্রহ নেই। মাতৃভূমিতে সম্পদ থাক বা না থাক এর প্রতি কবির কোনো প্রশ্ন নেই। মাতৃভূমি কবির কাছে সবচেয়ে বড় সম্পদ। আলোচ্য পঙ্ক্তির দুটি দ্বারা মাতৃভূমির প্রতি কবির প্রবল বিশ্বস্ততা আর ভালোবাসা প্রকাশ পেয়েছে। ৬ নম্বর প্রশ্নে আছে শুধু জানি আমার অঙ্গ জুড়ায় তোমার ছায়া এসে ব্যাখ্যা করো। উত্তরে লিখব: জন্মভূমির শীতল ছায়ায় কবির অঙ্গ জুড়িয়ে যাওয়া প্রসঙ্গে আলোচ্য উক্তিটি করা হয়েছে। এদেশের অপরূপ রূপে কবি মুগ্ধ ও অভিভূত। এমন একটি সুন্দর দেশে জন্মগ্রহণ করে কবি নিজেকে সার্থক মনে করেন। বাংলার আকাশ, বাতাস, মাঠ, পাহাড়, পর্বত, ফুলের গন্ধ
চাঁদের আলো সবই কবিকে আকৃষ্ট করে। কবির দৃষ্টিতে জন্মভূমি মাতৃসম, তাই মা এবং দেশ উভয়ের প্রতি তিনি একই ভালোবাসা পোষণ করেন। জন্মভূমিতে কবির অঙ্গ জুড়ায়, কারণ দেশ তথা দেশের সব কিছুই কবির কাছে আদরণীয়। জন্মভূমির শীতল ছায়ায় কবির অঙ্গ জুড়িয়ে যায়। এরপর 7 নম্বরে দেখো, ওই আলোতে নয়ন রেখে মুদুব নয়ন শেষে বলতে কবি কি বোঝাতে চেয়েছেন? নয়ন বলতে হচ্ছে চোখ, মুদব বলতে চোখ বন্ধ করার কথা বলা হয়েছে। আর এখানে চোখ বন্ধ বলতে সাধারণ চোখ বন্ধ বা ঘুমিয়ে যাওয়া নয়, এখানে চোখ বন্ধ বলতে মৃত্যুকে বোঝানো হয়েছে। তো উত্তরটা আমরা এভাবে লিখব, ওই আলোতে নয়ন রেখে মুদুব নয়ন শেষে বলতে কবির মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত স্বদেশের আলো বাতাসে নিজের শরীর জুড়িয়ে রাখার ইচ্ছাকে বোঝানো হয়েছে। জন্মভূমির বিচিত্র সৌন্দর্যের অফুরন্ত উৎস হচ্ছে বাগানের ফুল, চাঁদের জ্যোৎস্না, সূর্যের আলো। এসব কবির মনকে আকুল করে। এদেশের মাটিতে কবির জন্ম, এর সূর্যালোকে কবির চোখ জুড়িয়েছে, তাই তিনি এই আলোতেই, এই দেশের মাটিতেই চিরনিদ্রায় শায়িত হতে চান। কবির মৃত্যুপূর্ব ইচ্ছা ব্যক্ত হয়েছে আলোচ্য উক্তিতে। আর কবি তার জন্মভূমিতে চিরনিদ্রায় শায়িত হতে চান কেন? উত্তরে লিখব, এদেশে জন্মগ্রহণ করে কবি জীবনের সার্থকতা অনুভব করেন, তাই কবি তার জন্মভূমিতে চিরনিদ্রায় শায়িত হতে চান। জন্মভূমি কবিতায় জন্মভূমির প্রতি কবির মমত্ববোধ ও গভীর দেশপ্রেম ফুটে উঠেছে। মাতৃভূমির স্নেহ ছায়ায় কবি যে সুখ ও শান্তি লাভ করেছেন তা অতুলনীয়। জন্মভূমির অপার সৌন্দর্যে কবি মুগ্ধ। এই দেশের মাটিতেই জন্মগ্রহণ করে নিজেকে ধন্য মনে করেন। মৃত্যুর পরও দেশের মাটিতে মিশে থাকতে চান তিনি, তাই কবি তার প্রিয় জন্মভূমিতে চিরনিদ্রায় শায়িত হতে চান। পরের প্রশ্নে আছে, কোন গগনে উঠে রে চাঁদ এমন হাসি হেসে, চরণটি ব্যাখ্যা করো। উত্তর, রাতের আকাশের চাঁদ যে অফুরন্ত সৌন্দর্যে সবাইকে মুগ্ধ করে, কবিও চাঁদের সেই সৌন্দর্যে বিমোহিত। কবি জন্মভূমির প্রাকৃতিক সৌন্দর্যে অভিভূত। রাতের আকাশে চাঁদের আলোয় কবির মন বেকুল হয়ে যায়। চাঁদের আলোয় জ্যোৎস্না ছড়ানোর সৌন্দর্যে তিনি উদ্বেলিত। তাছাড়া চাঁদের মিষ্টি হাসি কবিকে আকুল করে তোলে, আর চাঁদের এই অপার সৌন্দর্যের কথাই কবি আলোচ্য লাইনে উল্লেখ করেছেন। সর্বশেষ প্রশ্ন হচ্ছে, সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে, এ লাইনে মাগো দ্বারা কি বোঝানো হয়েছে? উত্তরে লিখব, সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে, এই লাইনে মাগো দ্বারা মাতৃভূমিকে বোঝানো হয়েছে। স্বদেশের প্রতি প্রগাঢ় আন্তরিকতা থাকায় কবি মাতৃভূমিকে মাগো বলে সম্বোধন করেছেন। কবি যে দেশে জন্মগ্রহণ করেছেন সে দেশ তার কাছে মাতৃতুল্য। মায়ের কাছে সন্তান যেমন মমতা লাভ করে, কবি জন্মভূমিতে সেরূপ মমতা পেয়েছেন। এদেশের ছায়ায় কবির অঙ্গ শীতল হয়। বিভিন্ন কারণেই মানুষ জন্মের জন্য সার্থকতা বোধ করে। কবি তার নিজের দেশে জন্মগ্রহণ করেই বেশি সার্থকতা খুঁজে পেয়েছেন। মূলত আলোচ্য লাইনে মাগো শব্দটি দ্বারা স্বদেশের প্রতি অসীম আন্তরিকতা ফুটে উঠেছে। শিক্ষার্থীরা, জন্মভূমি কবিতার অনুধাবনমূলক প্রশ্ন উত্তরগুলো আলোচনা করলাম। আজকের ভিডিও লম্বা করছি না, আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।